নীলেশ, এমপি, ইউপি, মহারাষ্ট্র, নেপাল, ভূপাল, যেখানে এই ললিত সিং থাকতে পারে তুই আমাকে সেটা জানা। ম্যাডাম, এই ললিত সিং শুধু পেশাদার খুনিই নয়, বংশগত পেশা। এর বাবা প্রমোদ সিং নিজের জমানায় নামকরা হিস্ট্রি শিটার ছিল। এই জব্বলপুরে ওর পুরো ফ্যামিলি থাকে ম্যাডাম। আর কি কথা বাকি থাকবে স্যার? আমার ছেলে হরিশকে কেন মারলো? কে কি পেল ওকে মেরে? হয়তো ডিলিং এর পয়সা পায়নি, তাই এই মার্ডার হয়েছে। কোনো ব্লাডি ডিল ছিল না। এভরিথিং ওয়াজ, সবকিছু লিগ্যাল ছিল। মোহন বাবুর সঙ্গে ব্যাক চেক করুন প্লিজ স্যার। আর কোনো ইলিগাল জিনিস আমাদের এখানে অ্যালাউড নয়। আর বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি বুঝতে পারছি না সাথী ম্যাডাম, কেননা আমরা যতটা বুঝছি যে হরিশের অ্যাডাপশন আর প্যারিস যাওয়াকে কেন্দ্র করেই খুনটা হয়েছে। তাহলে এর রুট পর্যন্ত যান না স্যার, আর যা কোঅপারেশন করতে হয় আমি করব। ওকে জন্ম না দিয়েও আমি ওর মা হয়েছি, আর এখন ওকে দেখভাল করার আগেই আমি ওর মৃত্যুর কারণ হলাম। এর চাইতে আমার জন্য আর কি খারাপ হতে পারে স্যার? এত স্ট্রেস নিও না স্বাতি, বাবা আছে ওখানে, সব সামলে নেবেন। নাও জল খাও। পেটই খারাপ হয়েছে না বিবেকের? তাহলে চাপ দিন ওকে, উত্তর তো মুখ দিয়েই দেবে। বিবেকদাকে কি প্রশ্ন করতে চান আপনারা? ও তো শুধু স্বাতিকে হেল্প করতে চেয়েছিল হরিশের ভিসার জন্য। ভিসা তো কেটেছে ওই বাচ্চাটার, আর ওই জামাইবাবুরও। কিন্তু স্যার, কিন্তু বিন্দু কিচ্ছু না। এখন রাস্তা ছাড়ো তোমরা, নাকি আমরা ভদ্রতা ছাড়বো? এই তপন আছে না, একে যদি একবার আমি তোর উপর ছেড়ে দিই, আমি বারণ করলেও তখন কিন্তু তোকে ছাড়বে না। এরপর তুই ব্যাপারটা ভেবে দেখ, তোর ফ্যামিলি কিন্তু রুইন হয়ে যাবে। তাতে কিন্তু সত্যিটা পাল্টাবে না। আর সত্যিটা হলো, আমি ওই প্ল্যানিং এর মধ্যে নেই। আমি খুনিদের কোনো সিগন্যাল দিইনি। তোরা বেলাঘাটে ঢোকার একটু আগে, জাস্ট একটু আগে, বেলাঘাটের কাছে একটা দোকানে ললিত সিংহ চাপা করা খাচ্ছিল। ওরা সিগন্যাল পেল, আর তক্ষুনি ওরা দুজন তোর গাড়ির পিছু নিল, তারপর হামলা করলো। এবার তুই এটা বল যে ওদের সিগন্যাল কে দিল, তুই নাকি বিবেক? আমি গাড়ি চালানোর সময় ফোন করি না, ধরিও না। আমি তো ফোন জমা দিয়েছি আপনাদের কাছে, আপনি দেখে নিন না আমি কারুর সঙ্গে কথা বলেছি কিনা। তাহলে কে ফোনটা করেছিল, বিবেক নাকি ধর্মেশ? আমার নজর আর মন দুটোই রাস্তায় থাকে। কে ফোন করলো না করলো আমি ওসব কিছু দেখি না। তার উপরে বিবেকদার বমি পাচ্ছিল, সেটাও একটা চাপ। স্যার, এখন আমি কি করে আসবো? এখন তো ধর্মেশ আর হরিশের ডেড বডি নিয়ে ওর ফ্যামিলির সাথে আমি নরসিংহপুর যাচ্ছি শেষকৃত্যের জন্য। আমি যদি পরে যাই হবে স্যার? হবে মোহনবাবু, কিন্তু আপনাকে আসতে হবে, এটা মনে রাখবেন। আপনি কিভাবে কথা বলছেন? আপনার আওয়াজ, আপনার কথাবার্তা সন্দেহে ভরা মনে হচ্ছে আমার। তা আমার উপর, যে একটা ছোট্ট বাচ্চা হরিশের ভালো চেয়েছিল, ওর পরিবারের ভালো চেয়েছিল। তাহলে আপনার সন্দেহ হচ্ছে কেন যে আপনাকে আমি সন্দেহ করছি? ব্যাস কিছু জরুরি প্রশ্নের উত্তর জানার ছিল। তাড়াতাড়ি আসবেন, ওয়েট করছি। প্রীতি, তোমরা দুজন আমার সাথে গাড়িতে চলো, অ্যাম্বুলেন্স পিছনে আসবে। হ্যাঁ, চলো, এসো মা। ম্যাডাম, আমি তো কথায় কথায় লালুকে বলে ফেলেছিলাম যে হরিশের কপালটা ভালো, বাড়ির লোক 5 লাখ টাকা পেয়ে গেল। যেখান থেকে আপনারা একটা টাকাও পাননি। সেটা আমরা কেন পাবো? যা করেছে হরিশ আর ডিম্পলের জন্য, প্রীতি আর ধর্মেশ করেছে, সেটা তো আমরা জানতামই। এক মিনিট, আপনারা আবার এটা ভাবছেন না তো যে আমরা খুন করিয়েছি হরিশ আর জামাই ধর্মেশকে? আমার হরিশ, আমার জামাই, কারোর প্রতি অধিকার দেখাবার আগে তার প্রতি কর্তব্য করার প্রয়োজন হয় না? অধিকার আর কর্তব্য এই দুটোই বাধ্য হয়ে করতে হয় ম্যাডাম। হরিশের কপালটা ভালো ছিল বলে তার মানে এই নয় যে আমাদের খারাপ কাজ করতে হবে। এমনিতেই আমাদের অবস্থা খারাপ, একটা পান খাবার টাকা জোটে না আমাদের। কাউকে মারবার জন্য সুপারি দেবো কোত্থেকে? হ্যাঁ, আর এসব করে আমরা পেতামই বাকি। টাকা পেতেন সমস্ত ঝামেলার মূল।
ওই লোকটা আপনাদের কত টাকা দিয়েছে যার জন্য এই কাজটা করলেন? একটা টাকাও পাইনি আমরা। আর টাকাই যদি আমাদের নেওয়ার ছিল তা তো সহজ পথ ছিল। কাগজপত্র যখন তৈরি হচ্ছিল তখনই বলে দিতাম, না এত লাখ টাকা আমাদের দাও তবেই সই করব। আর আমাদের সই সাবুত ছাড়া বিলিতি মেমোকে নিয়ে যেতেই পারতো না। আর আমরা সই করেছি। আর আমি নিজে আমার 2 ছেলে মেয়েকে আমার বড় মেয়ে প্রীতিকে দিয়ে দিয়েছি, যাতে আমি এনার সাথে একটা নতুন জীবন শুরু করতে পারি। তাহলে প্রীতি আর ধর্মেশ এরা কোনো চক্রান্ত করেছিল? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ম্যাডাম, এবার আমরা না তো ওরা দুজন। তাহলে কে? কেউ তো আছে নিশ্চয়ই। আমি সেসব জানি না ম্যাডাম। এই বিষয়ে যা কিছু জানে প্রীতি আর ধর্মেশ আর ওই বিলিতি ম্যাডাম। আমি তো মোহনবাবুকেও চিনি না। ওই প্রীতি আর ধর্মেশই নিয়ে এসেছিল এখানে। স্যার, কোয়েশ্চেনিং এর সময় মাধুরী আর ওর হাজবেন্ড রাজকুমার কেউই কিন্তু ঘাবড়ে যায়নি। স্যার, আমি রেজিস্ট্রি অফিসে খবর নিয়ে দেখেছি যে কাগজপত্র একদম ঠিকঠাক আছে। আর এই মোহনবাবু, বেড়াঘাটে কিন্তু ওনার যথেষ্ট সম্মান। তাহলে হলো কেন? ওদের দুজনকে এইভাবে মরে যেতে হলো কেন? স্যার, একটা ব্যাপার হতে পারে। স্যার, এই দেখুন, 2015 জুন থেকে 2015 অগস্ট পর্যন্ত লিগ্যাল পেপার বানানো হয়েছে যাতে অসুবিধে না হয়। তারপর 2015 সেপ্টেম্বরে স্বাতি মেহরা প্যারিস থেকে এখানে চলে আসে বাকি ফর্মালিটিস কমপ্লিট করার জন্য। তারপরে হরিশের পাসপোর্ট 2016 ফেব্রুয়ারিতে হলো। তার মানে পুরো 6 মাস লেগে গেল। স্যার, আজকালকার দিনে পাসপোর্ট এত সময় লাগে না। ওর ভিসার কাজ তো এখনো পর্যন্ত মানে 2017 জুন অবধি চলছিল। ড্রাইভার গুড্ডুর কথা মতন এই ভিসার ব্যাপারে ওরা জব্বলপুর প্রায় 3 বার যাতায়াত করেছে। স্যার, ভিসার জন্য এত সময় কারণ কি? কি প্রবলেম থাকতে পারে? পয়েন্ট আছে, নিশ্চয়ই কেউ গেম খেলছে। একদিকে প্যারিসের স্বাতি মেহরা, অন্যদিকে হরিশের ফ্যামিলি। হয়তো এর মধ্যেই কিছু রয়ে গেছে। আমার এই অ্যাডাপশনের লিগ্যালিটি নিয়ে সন্দেহ রয়েছে। আমার মনে হয় এই অ্যাডাপশনের গল্পের পিছনে অন্য কোনো উদ্দেশ্য। গুড্ডুর আমরা বেশ ধুলাই করেছি বিবেক, আর এখন আমার মনে হচ্ছে খুব শিগগিরই তোর পাল আসতে চলেছে। কি জন্য স্যার? ধর্মেশকে সাহায্য করছিলাম হরিশের ভিসার জন্য। কিন্তু বিবেক, তবুও তোর সাহায্য করার সত্ত্বেও 4 বার জবলপুর আপ ডাউন করতে হয়েছে, যেখানে ভিসা প্রসিডিওর মাখনের মতো সোজা। স্যার, এটা অ্যাডপশন কেস, ফর্মালিটিস আলাদা হয়। আপনি চেক করে দেখে নিন। তবে এই ফ্রি ফ্রেন্ডের সাহায্য কোন আনন্দে করা হচ্ছিল? স্যার, বন্ধুত্বের খাতিরে, বন্ধুত্বের জন্য। 5 মাস আগে স্যার আমি নিজেই প্যারিসে কাজ করতাম, একটা রেস্টুরেন্ট ম্যানেজ করতাম। আর সানি ওখানে প্রায়ই আসতো। আর বিদেশে গিয়ে একজন ভারতীয়ের সঙ্গে একজন ভারতীয় তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে যায়। স্বাতি, প্লিজ কাম হাই সুনীল, লট অফ ট্রাফিক। মিট বিবেক। হাই। হি ইজ ফ্রম জব্বলপুর। আমার বেড়াঘাট থেকে মাত্র 26 কিলোমিটার দূরে। তাই? স্যার, সানি, সোয়াতি আর আমি অনেক সময় কাটিয়েছি। আচ্ছা, কোন জায়গায়? তারপর ফেব্রুয়ারিতে আমার ওয়ার্ক ভিসা এক্সপায়ার হয়ে যায়। তাই আমি সোয়াতির কাছ থেকে হেল্প চেয়েছিলাম। কেমন হেল্প? ওই রকম হেল্প যেটা ও সানিকে করেছিল। সানি স্টুডেন্ট ভিসাতে ছিল, আর সোয়াতের হেল্পে সেটা ওয়ার্ক পারমিট ভিসা হয়ে যায়। সোয়াতি আমার জন্য চেষ্টা করেছিল, কিন্তু করতে পারেনি। আই এম সরি বিবেক, আমি অনেক ট্রাই করেছি, বাট ইটস ওকে, থ্যাঙ্কস। ইউ নো না যে আমাদের কোম্পানি একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি, আর তোমার কোয়ালিফিকেশন কেটারিং এর। কোনো তাই ব্যাপার না, ইটস অল রাইট। কিন্তু স্বাতি, আমরা 6 মাসের মধ্যে কোনো না কোনো জব জোগাড় করে বিবেককে একটা জব অফার পাঠাতে পারবো তো? হ্যাঁ, শিওর শিওর, নিশ্চয়ই কিছু হবে। উই উইল ট্রাই। থ্যাঙ্কস সানি, থ্যাঙ্কস সোয়াতি। তাহলে তোর সামনে মিষ্টি ছিল ওয়ার্ক পারমিট। স্যার, মিষ্টি মিষ্টি কি? স্যার, আমি কি অপরাধ করেছি ওদের কাছে হেল্প চেয়ে? অপরাধ হলো 10 বছরের একটা বাচ্চার খুন, যার ভিসা রিটার্নের হেল্প তুই করছিলি। স্যার, এই মার্ডারের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আমি তো শুধু মোহনবাবুকে হেল্প করছিলাম, উনি এত ব্যস্ত বলে। হরিশের পাসপোর্ট তো 2016তেই হয়ে গেছিল না? তাহলে এখন গিয়ে ভিসা কেন হচ্ছিল? স্যার, না আমি হরিশের পাসপোর্ট বানিয়েছি, আর না আমি ওকে দত্তক নিয়েছি। স্যার, আপনার যা জিজ্ঞেস করে ওদের জিজ্ঞেস করুন না। কাদের থেকে? সোয়াতিকে করুন, মোহনবাবুকে করুন, সানিকে করুন। চল, তোর দ্বিতীয় নাম্বারটা দে। দ্বিতীয় নাম্বার? সেই নাম্বার যেটা দিয়ে ললিত সিংকে ফোন করেছিলি তুই, অ্যাটাক করার সিগন্যাল দিয়েছিলি ওকে। স্যার, আমি কোনো সিগন্যাল টিগন্যাল দেইনি। হরিশ আর জামাইবাবু মারা গেল, কিন্তু তোর আর গুড্ডুর ওপর একটা আঁচও এলো না। স্যার, আমরা বেঁচে গেছি বলে সেটা আমাদের দোষ? আমরা তাহলে ষড়যন্ত্রের শিকার? স্যার, এর মধ্যে কোনো লজিকই নেই। লজিক এক্ষুনি হবে বিবেক, নিশ্চয়ই হবে, অবশ্যই হবে। সেই সবার বিরুদ্ধে যারা এই কেসটায় জড়িত। স্যার, ঠিক আছে, আপনি কেস তৈরি করুন, আমি যাই। তুই কোথাও যাচ্ছিস না বিবেক। একবার কেস হওয়ার পর না, তারপর তুই যাবি। অনেক লম্বা ওয়ার্ক পারমিট পাবি তুই, সেন্ট্রাল জেলের।
এই ললিত সিং এর মা এই জবলপুরেই থাকে। ওর বাবা কোথায় থাকে? জানি না, বাবা তো 6 বছর আগে মায়ের থেকে আলাদা হয়ে গেছিল। আচ্ছা তুই একটা কাজ কর, মায়ের বাড়িটা দেখিয়ে দে, হুম। বাকিটা ক্রাইম ব্রাঞ্চ সামলে নেবে। তুই একদম লোকেশনেই আছিস তো নীলেশ? হ্যাঁ একদম অন দ্য স্পট ম্যাডাম। এই ললিতের মা এখন মার্কেট থেকে বাড়ি ফিরছে। ওখানেই চুপচাপ দাঁড়িয়ে থাক, আমরা তাড়াতাড়ি চলে আসছি। বাবার গ্যারেজে কম, আর এই ভিসার চক্করে অনেক সময় নষ্ট হয়েছে বিবেকদার। কিন্তু তবু এখন অবধি হরিশ মরিয়ার অ্যাপ্লিকেশন ফর্ম এখনো আসেনি। আমরা জবলপুর ভিসা অফিসে চেক করেছি। মনপ্রীত বাবু, আপনার ছেলে বিবেক এই কাজে জড়িত। বিবেক কেন এই ধরনের অন্যায় কাজ করে, কেন পুলিশের খাতায় নাম তুলবে? ও অ্যাব্রোডে কাজ করে সেখানেই সেটেল হবার কথা ছিল, আর এটাই ওর স্বপ্ন ছিল। ও ভুল কাজ কেন করবে স্যার? ভুল কাজ করতে পারে না, কিন্তু করাতে তো পারে না। আমরা বিবেকের এখান থেকে প্যারিস অব্দি সমস্ত গল্প খুলেছি, আর খুব শীঘ্রই সমস্ত প্রমাণ চলেও আসবে। ভালো হবে আপনারা বিবেকের সঙ্গে কথা বলুন, ওকে সরকারি সাক্ষ্য হওয়ার জন্য বোঝান। মনপ্রীত বাবু, এটা কিন্তু সেই সুযোগ। দুজনকে বাজেভাবে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে একজন 10 বছরের একটা বাচ্চা ছিল। ব্যাপারটা কিন্তু বেশ সিরিয়াস। হরিশ যদি তোর কাছে থাকতো তাহলে অন্তত বেঁচে থাকতো, আর তোর কাছেও ভালোই তো ছিল। মা, এই দুর্দশায় ওকে মানুষ করতে পারছিলাম না, এটা ভেবেই বুকের ওপর পাথর রেখে রাজি হয়েছিলাম হরিশকে দত্তক দেওয়ার জন্য। হরিশের ভবিষ্যতের কথাই ভাবছিলাম আমি আর ধর্মেশ। কিন্তু ধর্মেশের মোহনদাটা কে? মোহনদা এখানকার একজন বড় মানুষ, শেঠ রতনদা রয়েছে না, তারই কোনো বন্ধু হবে। কাল দেখা করতেও আসবে এখানে। কোনো বিদেশি মেম রয়েছে যে হরিশকে দত্তক নিতে চায়। ডিম্পলকেও? না, এখন তো শুধু হরিশের কথাই হয়েছে। ওই বিদেশি মেম কোনো ছেলেকেই কিন্তু দত্তক নিতে চায়। আমি কি বলবো ওনাদের? না বলে দাও, আমার মন মানছে না। আমাদের দরকার নেই এই বিলেত টিলেতে চক্কর। হরিশ কোথাও যাবে না। ধর্মেশ, তুই জানিস প্যারিস কোথায়? পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর। হাসপাতাল ফ্রি, পড়াশোনা ফ্রি। যদি চাকরি চলে যায় না, তো সরকার বেকার ভাতা দেয়। প্রীতিকে বোঝা যে ওর ভাই সাহেব হবে, মস্ত সাহেব। আর পরে তোদের কি কখনো বলতে পারে? তোদের তিনজনকে ওখানেই টেনে নিয়ে যাবে, টেনে বের করবে, বাইরে টেনে বের করবে এই দারিদ্রের চোরাবালি থেকে। প্রীতি সম্পর্কে তো হরিশের দিদি হয়, কিন্তু ওর যে মন রয়েছে না, সেটা মায়ের। কিন্তু যদি ওর মন না মানে আমি কি বলবো সাহেব? মেয়েদের মন তো খুব নরম হয়। তুই বুদ্ধি দিয়ে কাজটা কর, ভালো করে ভাব। তোরও তো ছেলে মেয়ে হবে শিগগিরই। তাড়াতাড়ি তো হবে না সাহেব। কেন? কারণ যখন আমাদের বিয়ে হয়েছিল তখন প্রীতির একটাই শর্ত ছিল সাহেব, যে যতদিন ডিম্পল আর হরিশ বড় না হয়ে যায় ওরাই আমাদের বাচ্চা। একবার ওরা বড় হয়ে যাক, ভালো মন্দ শিখুক, তারপরেই আমরা আমাদের বাচ্চা নেব। এর চেয়ে ভালো সুযোগ আর কোথায় পাবি? যদি হরিশ চলে যায় প্যারিস স্বাতী দেবীর কাছে, তাহলে তো তোর অর্ধেক দায়িত্ব শেষ। দেখ ধর্মেশ, এমন সুযোগ কিন্তু লাখে একজনও পায় না। কিন্তু এই সুযোগ হাতছাড়ার পরে ভাগ্যকে একদম দোষ দিবি না দারিদ্র্যের জন্য। গাড়ি ড্রাইভার গুড্ডু মুখ খুলেছে, বলছে সব বলবে। আমি টাকার লোভে পড়ে গেছিলাম। লোককে দেখালো তোকে? বল, গাড়ি তুই কার কথায় থামিয়েছিলি? আগে থেকেই জানা ছিল যে ওখানে দাঁড়াতে হবে, পেচ্ছাপের বাহানায়। আর কে বলেছিল তোকে? ধর্মেশ, এমন সুযোগ কিন্তু লাখে একজনও পায় না। কিন্তু এই সুযোগ হাতছাড়ার পরে ভাগ্যকে একদম দোষ দিবি না দারিদ্র্যের জন্য। দেখ হরিশ বাবা, তোর জামাইবাবু বলছে যে হৃদয় দিয়ে না, বুদ্ধি দিয়ে বোঝ। ইচ্ছে তো একদম হচ্ছে না তোকে যেতে দিতে, কিন্তু বাবু, তোর জামাইবাবু ঠিকই বলছে। তুই একবার যদি চলে যাস না ওখানে প্যারিস, তাহলে তোর জীবনটাই একদম পাল্টে যাবে। তুই ভালো পড়তে পারবি, ভালো খেতে পারবি, সবকিছু ভালো হবে তোর জন্য। আমি তোমার সাথে, ডিম্পলের সাথে আর জামাইবাবুর সাথে থাকতে বেশি ভালোবাসি। তা বলে তুই এত বড় সুযোগ হাতছাড়া করবি? আমি বললাম তো, আমি কোথাও যাব না। দিদি, হরিশ দাদাকে ওখানে পাঠিও না।
দেখ ডিম্পল, আমার আর তোর জামাইবাবুর কাছে কিছু নেই তোদেরকে দেওয়ার মতো। দিদি আমার কিচ্ছু চাই না। আমি হরিদাদাকে আমার কাছ থেকে কোথাও যেতে দেবো না। দেখ তোরা দুজন কিন্তু নাটক করাটা বন্ধ কর। যদি আমি আর তোর জামাইবাবু তোদের ভালোটা না বুঝি তাহলে কে বুঝবে বলতো? দেখ হরিশ বাবা, আমরাও তোকে ছাড়া এত সহজে বাঁচতে পারবো না, কিন্তু তুই যদি একবার ওখানে চলে যাস তাহলে তোর জন্য ওখানে সবকিছু সহজ হয়ে যাবে। আর তারপর তুই একদিন ডিম্পলকে ওখানে নিয়ে যাবি, তাই না? আমরা সবাই একসাথে তো ভালোই আছি, ওকে যেতে দিও না। ডিম্পল, তুই চাস না যে তোর দাদা বড় মানুষ হোক, বড় অফিসার হোক? আরে গাড়িতে করে ঘুরবে ও ওখানে, তারপর একদিন এই মিষ্টি বোনটাকেও তো দাদা ওখানে নিয়ে যাবে, তাই না? কি বলিস হরিশ? না, আমি দাদাকে কোথাও যেতে দেব না। দেখ বাবা, ও তো অনেকটা ছোট, ও বুঝতে পারছে না যে এই সুযোগটা তোর জন্য কত বড়। কিন্তু বাবু তুই তো বুঝতে পারছিস, তাই না? তুই তো বুঝতে পারছিস যে আমি তোকে এসব কেন বলছি। বাবু মেনে নে না আমার কথাটা। ধর্মেশ হরিশ আর ডিম্পলকে নিজের সন্তানের মতো ভালোবাসতো, আর হরিশ তো এখনো এই পৃথিবীটাই ভালো করে দেখেনি। তাহলে কেউ কেন এরকম শত্রুতা করলো? কি হলো বলো? বিরক্ত হয়ে গেছি আপনাদের থেকে। আরে ললিত একটা কিছু করলো, পুলিশ চলে এলো আমায় বিরক্ত করতে। ওর বাবা একটা কিছু করলো, পুলিশ চলে এলো আমাকে বিরক্ত করতে। ওই দুই অপরাধীর অপরাধের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি ওদের থেকে একটা টাকা করিও নি না। আর এতে আমার কিসের দোষ যদি ওর বাবা আর তার ছেলে এরকম অপরাধী হয়? যদি ললিতকে না পাওয়া যায় না তাহলে আপনার অনেক সমস্যা হয়ে যাবে। আপনার এই হুমকি না আপনার পকেটে রাখুন। আইন ভঙ্গকারীদের সঙ্গে থাকতে থাকতে না আমিও কিছুটা আইন শিখে গিয়েছি। আপনি আমাকে হাতও লাগাতে পারবেন না। আর এই তল্লাশির নাম করে সারা ঘর যে আমার তছনছ করে দিয়েছেন না, সব গুছিয়ে দিয়ে যান। চলুন। এখন পাসপোর্ট হতে 1 সপ্তাহ লাগে, কিন্তু আপনি তো 6 মাস লাগালেন। স্যার, 1 সপ্তাহে যে পাসপোর্ট তৈরি হয় তাতে একটাই মা থাকে, এখানে 3-3টে মা। প্রথমে গর্ভধারিণী মা মাধুরী, দ্বিতীয় পালিতা মা সমান দিদি প্রীতি, আর তৃতীয় নতুন আইনসম্মত মা প্যারিসের স্বাতী দেবী। স্যার 3-3বার অ্যাপ্লিকেশন দিতে হয়েছে। ভিসা অ্যাপ্লিকেশনে মোটামুটি 1.5 বছর লেগে গেল। কেন? স্বাতী মেহরা অ্যাডাপশনের পরে ফেব্রুয়ারিতে পাসপোর্ট আসার পর হরিশকে কেন প্যারিসে নিয়ে গেল না? সেটা আপনি স্বাতী দেবীকে জিজ্ঞেস করুন। ওনাকে আমি জিজ্ঞাসা করব না। এখানে বেলাঘাটে ওর আর ওর জামাইবাবুর খুন হয়েছে, ওখানে প্যারিসে নয়। মোহনবাবু, আপনি হরিশের আসল মা আর তার স্বামীর ম্যারেজ সার্টিফিকেট তৈরি করে দিয়েছিলেন। আপনি হরিশের বড় বোন প্রীতি আর তার হাজব্যান্ড ধর্মেশকে হরিশের লিগ্যাল গার্জিয়ান করেছিলেন। আপনি অ্যাডপশনের পেপার তৈরি করেছিলেন। আপনি দৌড়ঝাঁপ করে ওর পাসপোর্ট তৈরি করেছিলেন। ব্যাপারটা কি মোহনবাবু? এই বাচ্চাদের মায়ের কোনো র্যাকেট আছে নাকি পুরোটাই পয়সা খাওয়া খাইয়ের ব্যাপার? স্যার, টাকার কথা যদি বলেন, উপরওয়ালার আশীর্বাদে আমার কাছে অনেক টাকা আছে। আমি সেটা পরিশ্রম করে রোজগার করেছি। এটা আমার সবচেয়ে বড় উপার্জন হলো এখানকার লোকেদের মুখে আমার নাম আর সম্মান। আর আপনি আমার সম্মান নিয়ে প্রশ্ন তুলছেন? আমি বাচ্চাদের স্মাগলিং করব? আমি শুধু সাহায্য করছিলাম, আমি শুধু সোশ্যাল ওয়ার্ক করছিলাম। কিন্তু ললিত সিংহ সোশ্যাল ওয়ার্ক করে না মোহনবাবু। মোটা টাকা নেয় লোককে সরিয়ে দেওয়ার জন্যে। আর যদি সত্যি ওকে কেউ সুপারি দিয়ে থাকে তাহলে এই হত্যাকাণ্ডে তার বিরাট কিছু লাভ হয়েছে বা হতে পারে। কি হতে পারে সেটা মোহনবাবু? স্যার, আমি হতে পারি না, আপনি খুঁজে দেখুন। আমার তরফ থেকে যদি সাহায্যের দরকার হয় তো আমি নিশ্চয়ই করব আপনাকে। যদি আপনাকে জিজ্ঞেস করি কাকে সন্দেহ করছেন, কার নাম বলবেন? ধর্মেশ আর প্রীতি। হরিশ সোনার মুরগি হতে পারতো ধর্মেশ আর প্রীতির জন্য, রিটায়ারমেন্টের প্ল্যান হতে পারতো। আমি জানি না এই মূর্খরা ঠিক কি ভেবে রেখেছিল। কিন্তু ধর্মেশ নিজেই তো খুন হলো। আর প্রীতি নিজের ছোট ভাই হরিশকে খুন কেন করাবে? এটাও তো হতে পারে যে ধর্মেশ নিজে একাই প্ল্যান করে রেখেছিল। প্রীতি কিছু জানেই না, হয়তো অন্ধকারে আছে। আর ওই কে আছে না, ললিত, দুজনের মধ্যে মনোমালিন্য আছে। স্যার, ওই প্রবাদ আছে না, যেখানে 4টে টাকা সেখানে তলোয়ারও। বাবা, আমি তোমাদের কাছে কিচ্ছু লুকোইনি। আমি ফ্রান্সের ভিসার জন্য ছোটাছুটি করছিলাম। দাদা, তুই প্যারিসের সাথীদিকে ফোন কর না, ও
ওকে বল যে এখানে কি খেলা চলছে। আর আমি স্বাতির সঙ্গে কথা বলেছি, ও বুঝতেই পারছে না এটা কি হচ্ছে। পুলিশের কিন্তু এই ব্যাপারে সন্দেহ বিবেক। তুই তো প্যারিসে থেকেই এসেছিস, ভিসার ব্যাপারে তুই সবকিছুই জানিস। তা সত্ত্বেও চারবার উপরে নিচে কেন গেলি? বাবা, আমি কি নিজের ভিসা বানাচ্ছিলাম? ওই ধর্মেশ একেবারে অশিক্ষিত ছিল, ওই সব কিছু ভালো করে বুঝতেই পারে না। কখনো এই পেপার ভুলে যায়, কখনো ওই পেপার। আর তোমরা তো জানো ওদের নিয়মকানুন কতটা স্ট্রিক্ট। আমি শুধু এটুকু জানি যে সব যা কিছু হচ্ছে তার জন্য তুই আর ওই ড্রাইভার কুড্ডুকে কেস দেবে পুলিশরা। আইন কানুন নেই নাকি? যখন আমি কিছু করিনি তখন আমার ভয় কিসের? হ্যাঁ, স্যার, স্যার এই ধর্মেশের কল রেকর্ডে কোনো রকম প্ল্যানিং এর কোনো হিন্টই নেই। প্রীতি, মাধুরী আর মাধুরীর স্বামী রাজকুমার, সবার ফোন রেকর্ডস ক্লিন স্যার। তাহলে কে করেছে এই ঘটনার প্ল্যানিং? স্যার, মোহনবাবুর এই নাম্বারের কল রেকর্ডে তো সন্দেহ করার মতো কিছু নেই। হ্যাঁ, ওর কাছে অন্য কোনো নাম্বার আছে কিনা সেটা আমরা এখনো জানি না। রতন দাসের ফোন রেকর্ডও চেয়েছো তো? যে হর্ষে নাম সাজেস্ট করেছিল মোহনবাবুকে। রতন দাসের ফোন রেকর্ডস আমি খুব ভালোভাবে স্ক্যান করেছি স্যার, কিন্তু কিচ্ছু পাইনি। তাহলে রইল কে? স্যার, এই সুপারি কিলার ললিত সিং এর মা শালিনী সিং, ওনার ফোন রেকর্ড থেকে ওনার বোন রচনা রাঠির নাম্বার পাওয়া গেছে। এই দেখুন স্যার, ও জব্বলপুরে থাকে। ওর বাড়ির বাইরেও একটা টিম রেখে দিয়েছি। হতে পারে ললিত সিং এর বাড়িতেই লুকিয়ে আছে। এই কেসের সঙ্গে যুক্ত সমস্ত সাসপেক্ট আছে আমাদের কাছে, কিন্তু কোনো দিক দিয়ে অ্যাঙ্গেল পাচ্ছি না। মনে হয় এদের মধ্যে কেউ মিথ্যে বলছে, অথবা আসল কালপ্রিট এদের মধ্যে নেই। মঞ্জু, ধর্মেশ আর প্রীতি মিলে কিছু করেছে এই অ্যাঙ্গেল? স্যার, ওই অ্যাঙ্গেলটা আমি দেখেছি। আমি প্রীতির সাথে কথা বলেছি। যেই যে কাগজপত্র নিয়ে যেতে বলতো সব নিয়ে যেত ধর্মেশ জব্বলপুরে হরিশের সাথে। কখনো এই কাগজে সই করতে হবে, কখনো ওই কাগজে সই করতে হবে। তোমাদের কখনো মনে হলো না ওই স্বাতী দেবী 2015-তে হরিশকে অ্যাডাপ্ট করেছিল, আর 2017 জুন পর্যন্ত ওর ভিসার পেপার তৈরি হচ্ছে? তোমাদের মনে হয়নি কখনো জিজ্ঞেস করা উচিত ওই বিবেক বা মোহনকে? আমরা একদমই জানতাম না যে এতে এতটা সময় লাগে না। যদি জানতাম তাহলে নিশ্চয়ই জিজ্ঞেস করতাম, কিন্তু আমরা কিচ্ছু জানতাম না। আমাদের যা বলা হতো আমরা তাই করতাম। এই সময় হরিশের কথা মাথায় রেখে সবকিছু দেখছি, কিন্তু হতে পারে ব্যাপারটা ধর্মেশের দিকের। ধর্মেশের কি নার্সিংপুর গ্রামের কোনো শত্রুতা ছিল, কোনো ঝগড়া বিবাদ? না না, ধর্মেশ ভীষণ ভালো মানুষ, ওর কারোর সঙ্গে কোনো ঝামেলা ছিল না। আমি তো বুঝতেই পারছি না যে হরিশ আর ধর্মেশকে মেরে কারোর কি লাভ হতে পারে। স্যার, নার্সিংপুরে আমি ভালো করে খোঁজ নিয়ে দেখেছি, কিন্তু ধর্মেশের সাথে কারো কোনো রকমের শত্রুতা নেই স্যার। কিন্তু মঞ্জু সুপারি দেওয়া হয়েছে, আর সেটা ললিত সিংকে। তার মানে বেশ দামি সুপারি ছিল স্যার। হ্যাঁ, কিন্তু যদি সুপারি থেকে কারোর কোনো লাভ না হয় তাহলে সুপারি দেওয়া কেন হয়েছে? ঘুরে ফিরে সেই আমরা প্রথম থিসিসেই চলে এলাম, মিস্টেকেন আইডেন্টিটি। পুরনো পাকা আততায়ীও কখনো ভুল ভুল নিশানা লাগায়। হতে পারে এবারেও তাই ঘটেছে। তাহলে তো এর উত্তর শুধু এখন ললিত সিংহই দিতে পারে স্যার। আমরা এই কেসের সঙ্গে যুক্ত প্রত্যেককে বারবার জিজ্ঞাসাবাদ করি, কিন্তু এত চেষ্টা করা সত্ত্বেও আমরা কোনো ক্লু খুঁজে পাচ্ছিলাম না। তাহলে কি সত্যি এটা একটা মিস্টেকেন আইডেন্টিটির কেস? আমরা দাবি করে কিছুই বলতে পারছিলাম না। আমরা সুপারি কিলার ললিতের মাসির রত্নাকেও জিজ্ঞাসাবাদ করেছিলাম। ওদিকে প্যারিস থেকে আমাদের ওপর সোয়াতির প্রেশারও ছিল, তার সদ্য দত্তক নেওয়া ছেলের হত্যাকারীর খোঁজের ব্যাপারে। কিন্তু তার তরফ থেকেও আমরা কোনো লিড খুঁজে পাচ্ছিলাম না যেটা দিয়ে হরিশ আর ধর্মেশের হত্যাকাণ্ডের ক্লু খুঁজে পাওয়া যায়। এই ডাবল মার্ডার ভুল সুপারির ফলে হয়েছিল নাকি একটা খুব বড় চক্রান্তের ফলাফল, এটার কোনো সমাধান হচ্ছিলই না। আমাদের কনফিউশন শুধুমাত্র একটা লোকই দূর করতে পারত, সেটা ললিত সিংহ। ললিত সিংহকে ধরার জন্য আমরা পুরো জাল বিছিয়েছিলাম, শুধু অপেক্ষা করছিলাম কখন সে ধরা পড়ে। কিন্তু ওই সুপারি কিলার ললিত সিংহকে হাতে পাওয়ার আগেই আমরা এই কেসের প্রথম ব্রেক থ্রু পেয়ে গেলাম। এই পুরো কাণ্ডের একটা রাঘব বোয়াল আলটিমেটলি ধরা পড়ল। স্যার, গাড়ি ড্রাইভার গুড্ডু মুখ খুলেছে, বলছে সব বলবে। দেরিতে হলেও ঠিক আছে, দেখা যাক ও কি বলে।
গুড্ডু কি খাবার খাস তুই? এতদিন ভোলা ভালা সেজে থাকলি, কথাতে কাজ হলো না, মারে কাজ হলো না। আমি টাকার লোভে পড়ে গেছিলাম। আমি খুব গরিব লোক। লোককে দেখালো তোকে? তার নামটা বল, বল। স্যার, ওরা এর আগে হরিশকে মারবার দুবার চেষ্টা করেছিল। কে চেষ্টা করেছিল? সুপারি কে, ললিত সিংহ? ওটা আমি জানি না স্যার। ওই দুজনই যারা বাইক চড়ে এসেছিল, একবার 23শে মে আর একবার 2রা জুন, জব্বলপুর থেকে যখন নার্সিংপুরের দিকে ফিরছিলাম হরিশ আর ধর্মেশদাকে ছাড়বার জন্য। ওই স্পটেই চেষ্টা হয়েছিল? না স্যার, উষাপুরের আগে, টার্নিং এর আগে, 23শে মে। দ্বিতীয়বার লুনি বাইপাসের পাশে 2রা জুন। গাড়ি তুই কার কথায় থামিয়েছিলি? আগে থেকেই জানা ছিল যে ওখানে দাঁড়াতে হবে, পেচ্ছাপের বাহানায়। আর কে বলেছিল তোকে? বিবেক দা। বিবেক মুখ খুলছে না কেন এখন? সে আমি কি বলবো ম্যাডাম, আমাকে যেমন বলা হয়েছিল পেচ্ছাপের বাহানায় গাড়ি দাঁড় করাই, পরে বিবেকদা বললেন না, এখানে নয়, এখন নয়। পুরো গল্পটা বল গুড্ডু। কবে থেকে প্ল্যানিং চলছিল? আমাদের ট্রাভেল এজেন্সির সব গাড়ি বিবেকদার বাবা মনপ্রীত সিং এর গ্যারাজেই শুধু সার্ভিস করানো হয়। গুড্ডু, নার্সিংপুর থেকে জব্বলপুরে আসতে হবে, আর জব্বলপুর থেকে নার্সিংপুর যেতে যখন হবে। বলবে বিবেকদা, কাজ তো কাজই, গাড়ি তো চালাতে হবে। শুধু গাড়ি চালালেই হবে না, অনেক বড় সুযোগ আছে, অনেক টাকা কামাতে পারবে। আর আমার সাথে পার্টনারশিপের। কিরকম পার্টনারশিপের কথা বলছো? 1 লাখ টাকা পাবে তুমি। 1 লাখ? আস্তে আস্তে। কি করতে হবে? গাড়ি থামাতে হবে, আমি যেখানে বলবো সেখানে। হ্যাঁ, কিন্তু কোথায়, কেন? এরকম একটা জায়গায় যেখানে লোকজন থাকবে না, কোনো একটা কারণে গাড়ি থামাতে হবে। সেটা তো ঠিক আছে, কিন্তু তুমি তো আমাকে বলছো না কোনো ঝঞ্ঝাটের কাজ নয় তো? ঠিকঠাক করে করলে কোনো গন্ডগোল হবে না। আর তুমি তোমার 1 লাখ টাকা পুরো ক্যাশ পেয়ে যাবে। শুধু একটা কথাই কিন্তু মনে রাখবে, এরপর তোমার সঙ্গে আমার কোনো আর সম্পর্ক নেই। আমি তখনই বুঝে গিয়েছি বাচ্চাকেই নিয়ে ব্যাপারটা। আমি সত্যি কথা বলছি মালিক, খুন যে হবে আমি সেটা স্বপ্নেও ভাবিনি। বিবেক কার কথা এটা করছিল আর কেন করছিল? আমি কিচ্ছু জানি না। পুরো স্টোরিটা বমি কর, একটা মিথ্যে বললে পুঁতে রেখে দেবো তোকে। স্যার স্যার আমি ফেসে গেছিলাম স্যার। স্যার এবারে আসল ফাঁসবি, জ্যান্ত পুঁতে দেবো। স্টোরিটা বল, স্টোরি, ন্যাকামি করবি না। স্যার স্টোরিটা প্যারিসে শুরু হয়েছিল। স্টোরির ভিলেন কে? স্বাতি, সানি, নাকি দুজনেই? স্যার সানি শর্ত দিয়েছিল, যদি প্যারিসে ফিরে যেতে চাই, জব চাই, ওয়ার্ক ভিসা চাই, তাহলে ওর একটা কাজ করতে হবে। তোকে প্যারিসে পার্মানেন্ট রেখে দেওয়ার ফুল প্রুফ প্ল্যান আছে আমার কাছে, আর কন্ট্যাক্টও। শুধু তোকে একটা কাজ করতে হবে, সিম্পল কাজ, তোর জন্য বাঁ হাতের খেলা, আরামসে করতে পারবি। আরে ভাই সানি, আমি সব কিছু করবো। আচ্ছা তুই এটা আগে বল, তুই এই ওয়ার্ক পারমিট আর পার্মানেন্ট রেসিডেন্সি কোথায় পেলি? আর এই কন্ট্যাক্ট তুই কোথা থেকে পেলি? দেখ বিবেক, কথাটা তোর থেকে যেন লিক না হয়, কনফিডেন্সিয়াল, সেই জন্য তোকেই বলছি। আমি এখানে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য স্বাতির সঙ্গে কন্ট্রাক্ট ম্যারেজ করেছি, তোর জন্য একটা মেয়েকে খুঁজেছি, ফুল প্রুফ প্ল্যান। তুই আমার মতো জামাই হয়ে যা প্যারিসের, মজা করব। সেই জন্য তোকে শুধু ট্যুরিস্ট ভিসা নিয়ে এখানে আসতে হবে। কি? আরে এসব তুই আগে কেন বলিসনি? এখন বলছি তো, কিন্তু এর বদলে তোকে আমার একটা কাজ করে দিতে হবে। আরে বল না, শুনছি। কাজটা কি? একটা মার্ডার করতে হবে। কি আর কি মারছিস তুই? ওয়ার্ক পারমিট পাবো শুনেই মনে খুব আনন্দ হচ্ছে, বল না কাজটা কি? ইয়ার কি মারছি না আমি, একটা মার্ডার করতে হবে। ইনফ্যাক্ট তোকে করতে হবে না, শুধু করাবি। কার মার্ডার আর কেন? একটা বাচ্চাকে মার্ডার। এই কাজের জন্য 6 লাখ টাকা পাবি। এবার বল। ভাই তুই মার্ডার এমন করে বলছিস যেন ক্ষেত থেকে মূল্য তুলে আনতে হবে। ইনফ্যাক্ট তার থেকেও সহজ, তুই তুলবি না, মূল্যটা অন্য কাউকে দিয়ে তোলাবি, তাও ছোট দেখে। আর তুই হরিশের সুপারি ললিতকে দিলি? হ্যাঁ স্যার। আর ললিত সিং এর খোঁজ কে দিয়েছে তোকে? কৈলাস। কৈলাস? কে কৈলাস? তুই তুলবি না, মূল্যটা অন্য কাউকে দিয়ে তোলাবি, তাও ছোট দেখে। আর তুই হরিশের সুপারি ললিতকে দিলি?
হ্যাঁ স্যার। আর ললিত সিং এর খোঁজ কে দিয়েছে তোকে? কৈলাস। কৈলাস? কে কৈলাস? আরে কৈলাস দা, আরে বিবেক, কেমন আছো? আমি তো ভালো আছি, কিন্তু অনেকদিন পর দোকান বন্ধ করছিলাম ভাই। ঠিক আছে, তুই এসে গেছিস যখন, আর কিন্তু কোনো ব্যাপার কৈলাস না, দা, যাও। আমি চুল কাটতে আসিনি। আপনার সঙ্গে একটা প্রাইভেট কথা আছে। দেখ বিবেক, তুই অনেক পড়াশোনা জানা একটা ছেলে, ফরেন থেকে ফিরেছিস সবে। হ্যাঁ, তাহলে এসব মার্ডার আর সুপারির কথা কেন? কৈলাস দা, এই মার্ডার আমার কাছে ভিসা, প্যারিসে ফেরার একেবারের জন্য। দেখ বিবেক, তোদের দুই ভাইকে যখন তোরা হাফ প্যান্ট পরতিস তখন থেকে চিনি। তোর বাবা আমার বন্ধু, আর গ্যারেজটাও তো বেশ ভালোই চলছে। তুই অন্য কোনো দেশে চলে যাচ্ছিস না কেন? কেন এসব ভুলভাল চক্করে পড়ছিস? আমাকে শুধু এটা বলো যে কন্ট্যাক্ট কাকে করব। কাকে মারতে চাস? কৈলাস দা, কন্ট্যাক্ট কাকে করব, কত লাগবে আর টোটাল কত পড়বে? আমি আপনাকে 1 লাখ দিতে পারবো। ঠিক আছে, 2 লাখ, তাড়াতাড়ি বলুন। সিং, ললিত সিং একবার সুপারি নিলে সেটা মিস্টেক হয় না। আর সুপারি যে দেয় তার নাম কেউ জানতে পারে না। খুব বাজে লোক, রেকর্ড আছে ওর, কিন্তু টাকাটাও সেইভাবেই নেয়। 6 লাখ। বাচ্চার 6 লাখ? বাচ্চাটাকে মারা বা জখম করা দুটোর জন্যই সেম লাগবে। আমরা ফুল প্লেট খাই, হাফ প্লেট খাই না, বুঝেছিস? ঠিক আছে ললিত ভাই, আমি পার্টিকে জিজ্ঞেস করি আর কনফার্ম করে আপনাকে ফোন করছি। গার্লফ্রেন্ড নোস যে আমাকে ফোন করবি, আমাকে ফোন করার কোনো দরকার নেই, সামনাসামনি দেখা করব। সানি 6 লাখ টাকা ওই সুপারি কিলারকে দেওয়ার জন্য রাজি হয়ে গেল। হ্যাঁ স্যার। 6 তোকে, 6 ললিত সিংহ কেউ, আর ড্রাইভার গুড্ডুকে 1। আর সেলুনের লোক কৈলাসের সাথে ললিতের ইন্ট্রোডাকশনের 2 লাখ। টোটাল 15 লাখ। এই 15 লাখ টাকা প্যারিস থেকে পাঠানো হয়েছিল শুধু হরিশকে মারার জন্য। স্যার, ডিল প্যারিস থেকে হয়েছিল আর অ্যাডভান্স এখান থেকে আসে। ললিত সুপারির 1 লাখ টাকা পেয়েছে আর কৈলাস 25,000। আমার আর গুড্ডুর অ্যাডভান্স এখনো বাকি স্যার। এই অ্যাডভান্স বেলাঘাটে কে দিয়েছে? স্যার মোহনবাবু। মোহন? মোহন পুরোটা স্পন্সর করছিল? এটা থেকে মোহন আর তার ছেলে সানির কি লাভ? আর ওই প্যারিসের স্বাতি, ওই স্বাতিও এতে 100% ইনভলভ। স্যার, যতদূর আমি জানি এই কেসটা অ্যাডাপশনে ছিলই না। ম্যাডাম, আমার কথাটা শুনুন। আমি জানতাম না যে বিবেক কাকে খুন করতে চায়। তুই আগে থেকে জানলে কি করতিস? চিলড্রেন ডিসকাউন্ট দিতিস। দুটো মার্ডারের প্যাকেজে কি একটার সাথে একটা ফ্রি? আরে কি করছেন কি আপনারা? এই ব্যবসায়ী মন্ডলের চেয়ারম্যান আমি, আমার একটা মান সম্মান আছে এখানে। তো সম্মান তো দেবো আপনাকে। প্রথমে চেয়ারে বসাবো, তারপর চামড়া বার করবো। এই নিয়ে চলো কি আমাদের সাথে? স্যার স্যার স্যার, আমি কি বলতে চাইছি শুনুন স্যার। স্যার, এই যে দুটো অ্যাটেম্প হয়েছিল 23 মে আর 2 জুন, হ্যাঁ স্যার। ক্যান্সেল কেন হলো? প্যারিস থেকে সানি ফোন করেছিল ক্যান্সেল করার জন্য। এই বিবেক, কি করছিস তুই? হ্যাঁ, কি করছিস তুই এসব? প্রথমে সাপুরা আর তারপরে এখন এই ননি, কি বোকামি করছিস তুই? ললিত আর ওর পার্টনার কিন্তু ওয়েট করছে, আরামসে কাজ হয়ে যাবে। আরে এই সালা বিবেক, তোর কি মাথায় কথা ঢোকে না? বলেছিলাম না বেড়াঘাটে জায়গা খোঁজার জন্য, তাহলে অন্য জায়গায় গেলি কেন? ওই এলাকাটা আমার বাবা সবকিছু সামলাতে পারতো। তো এখন আমরা লোকেশনে তো এক্ষুনি যাচ্ছি, ওরা তো ওয়েট করছে ওখানে। করতে দে, তুই প্ল্যান ক্যান্সেল কর। ননিতে কাজ করবি শালা ইডিয়েট। ক্যান্সেল কর আর অন্য কোনো ডেট ফিক্স কর। দেখ ভাই, শোন আমার কথা। আমি দুটো জায়গায় টাইম চুজ করেছি, তুই না করে দিয়েছিস, ফেল হয়ে গেছে। দুবার ফেল হয়ে গেছে, আমার মাথা খুব গরম। তৃতীয়বার যেন ফাইনাল হয়। জায়গা চুজ করবি তুই, টাইম চুজ করবি তুই। আমরা বাচ্চাটাকে তুলে নিয়ে যাব আর মেরে দেব, বুঝেছিস? ঠিক আছে ললিত ভাই, আমি আবার হরিশ আর ওর জামাইবাবুকে এক জায়গায় ডাকছি, আর কিছু প্ল্যান বানাচ্ছি। তাহলে ওই ভিসার চক্করটা মার্ডারের জন্য নেট প্র্যাকটিস ছিল। এভাবেই বোকা বানাচ্ছিলিস হরিশ আর ধর্মেশকে, আর ওরা কিছু না বুঝে যেমন বলে যাচ্ছিলিস সেটাই করছিল। স্যার, এই পুরো আইডিয়াটা, পুরো প্ল্যানটা মোহনবাবুই বানিয়েছিলেন। স্যার আমি কি বলছিলাম আগে শুনুন। স্যার, মোহনবাবু সেটেলমেন্ট করতে চাইছেন। খুব ভালো অফার দিচ্ছেন চেয়ারম্যান মোহন রাওয়াত। শুনেনি স্যার? স্যার আমি কি বলছিলাম, আমরা সামনের দিকে কথা ভাবি। হরিশ আর ওর জামাইবাবু ধর্মেশের ব্যাপারে ভাবার আর কেউ নেই। আমরা এখানে আছি, আপনারাও এখানে আছেন।
আর ওই আসল খেলোয়াড় বসে আছেন প্যারিসে, যাকে আপনি ছুঁতেও পারবেন না। আপনি একটা ফিগার বলুন, যদি চান তো ভিতরে গিয়ে আলোচনা করে নিন না। কিন্তু 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 একটা মন খুলে ফিগার বলুন, যেটা আমি মন খুলে দিতে পারি। একটা 10 বছরের বাচ্চার নারী ভুঁড়ি পার করার পর মনের কথা বলছো। অ্যাডাপশনটা কি জন্য হয়েছিল? একটা নাটক, তাই তো? আমার ছেলে সানি আর সোয়াতি দেবী মিলে এই প্ল্যানটা বানিয়েছিল স্যার। আর এখানে সব সেটিং তুমি করেছিলে? না না স্যার। আর তোমার এই বন্ধু রতন দাস, সে এই ষড়যন্ত্রে যুক্ত? না না স্যার, ও তো শুধু পরিচয় করে দিয়েছিল ধর্মেশ আর প্রীতির সাথে। 24শে জুন যখন হরিশের মৃত্যুর খবরটা প্যারিসে পৌঁছলো, তখন তোমরা খুব খুশি হয়েছিলে, তাই তো? ভুল বললাম? হবে হয়তো। ধর্মেশ মাঝে চলে আসে, নাহলে প্ল্যানিং তো শুধু হরিশকেই মারার ছিল। ওকে ওকে ওকে। সুনীল, সবকিছু ঠিকঠাক হয়েছে তো? সুনীল, তুমি আমাকে টেনশন দিচ্ছ, বলো না সবকিছু ঠিক হয়েছে তো? আমাদের টার্গেট হরিশ মারা গেছে, তার সঙ্গে ওর জামাইবাবু ধর্মেশ। Yeah, it's time to party. যার ভাগে মৃত্যু লেখা ছিল, ওর জামাইবাবু যার ভাগে মৃত্যু লেখা ছিল, কিন্তু আপনার ভাগ্যে 10 লাখ আছে। সবারই ভাগ্যে 10-10 লাখ। এটা তো কোনো প্রথম অফার না যেটা আপনি পেয়েছেন। আর হরিশ কোনো শেষ বাচ্চাও ছিল না যে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। বাচ্চার জন্য টোটাল কত বাজেট ছিল? কে দিত? দুই কি? হ্যাঁ, দুই কি? 2 কোটি। 2 কোটি। হরিশের 2 কোটি টাকার ইন্স্যুরেন্স বার করা হয়েছিল স্যার। প্ল্যানিং ইন্স্যুরেন্সের ছিল স্যার। ইন্স্যুরেন্স থেকে পাওয়ার টাকার জন্য হরিশকে দত্তক নেওয়া শুধু একটা মাধ্যম ছিল। প্ল্যানিং স্বাতী দেবী আর সানি করেছে স্যার। আমি শুধু শুধু সাহায্য করেছিলাম স্যার, সেটেল করে দিতে। কারো কিচ্ছু এসে যাবে না স্যার। ক্যাশ নিয়ে নিন আর কেস রফা দফা করে দিন স্যার। প্রভাব পড়েছে মোহন। এই বাচ্চার মৃত্যুকে কেন্দ্র করে আমাদের ডিপার্টমেন্টে প্রভাব পড়েছে, যেটা তুই লক আপে দেখতে পাবি, কোর্টেও দেখতে পাবি তুই যখন জজ সাহেব তোকে সাজা শোনাবে। তাই জন্য তুই প্রভাবের কথা ভাবিসনি। স্যার স্যার আপনি আমার কথা শুনুন স্যার। স্যার স্যার কথা শুনুন স্যার। স্যার 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 আমি সম্মানীয় লোক স্যার। স্যার আমি সম্মানীয় লোক স্যার। 1 সপ্তাহ পরে আমরা খবর পেলাম যে ললিত সিংহ তার মাসির বাড়ি এসেছে জব্বলপুরে। বলুন। ক্রাইম ব্রাঞ্চ। ললিত সিংহ কোথায়? ললিত, ও মানে সাহেব সাহেব সাহেব। কে মাসি? মাসি না বাবা, তোর মেশো এসছে। ললিতের কাজ কর না, তোর মাথার উপর যে জানলাটা আছে না, তার থেকে লাফিয়ে পড়। বাইরে আমার 2 লোক দাঁড়িয়ে আছে, প্রমিস করছি তোর মন খারাপ হবে না। খুব কেরামতি দেখিয়েছিস ওই বাচ্চা আর তার জামাইবাবুর উপরে, পুরো নারী ভুড়ি বাইরে। ছুরিটা কি দারুণ ঘুরিয়েছিস, আর আমাদেরও ঘুরিয়েছিস। সুপারি তো ওই বাচ্চাটার জন্যই ছিল। মাঝখানে ওর জামাইবাবু বা যে কেউ, ও তো মাঝখানে হিরো হচ্ছিল। নিজের জুড়িদারের নম্বরটা দে, তাকেও ডেকে নিয়ে এখানে বন্ধুকে পেয়ে যাবি তুই, ঠিক আছে? বলছি তো স্যার, কিন্তু আমার বেলটাকে আটকাবেন না। আমার উকিল কথা বলবে আপনাদের সঙ্গে। তোর উকিলকে কেন কষ্ট দেব? তোর বেলা আমিই করিয়ে দেবো এখানে, এই লকআপেই। তারপর তুই বাইরে রইলি না, ভেতরে কি এসে যায়? 6টা দিন, পুরো 6টা দিন ওই বাচ্চাটা আর তার জামাইবাবু আইসিইউতে কষ্ট পেয়েছে। এবার তুই সারা জীবন কষ্ট পাবি।
স্যার হরিশের ইন্স্যুরেন্স পেপারে সেরকম কোনো ভুল নেই, আমি নিয়ে আসছি, আপনি দেখে নিন। কত টাকা সুপারি দেওয়া হয়েছে? মিস সোয়াতি মেহরা প্রথম কিস্তিটা আদায় করেছেন। আর স্যার এটা আপনার জানার দরকার যে আমি কোনো ভুল কিছু করিনি, সব কাজ রুলস অনুযায়ী হয়েছে। সব পেপারস তো নিয়ে আসুন আপনি, আমরা ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে পুরোপুরি কথা বলবো, তারপর সব ঠিক হবে। প্যারিস নিয়েই যেত না ওরা। না প্রীতি, ওরা তোমাদের লোভ দেখিয়েছে, বিশেষ করে হরিশকে, জীবন বীমার 2 কোটি টাকার জন্যে। আর ওই যে মহিলা সোয়াতি মেহরা, হরিশকে অ্যাডাপ্ট করার কোনো ইচ্ছে ছিল না ওর। বিমার টাকার জন্য মেরে ফেললো আমার হরিশকে। কেন মারলো আমার দাদাকে? হরিশকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে ধর্মেশ মারা গেছে, ওকে মারার কোনো প্ল্যান ছিল না ওদের। মনপ্রীত বাবু, বিবেক নিজে আমাদেরকে এগুলো বলেছে। আমাদের বিবেক এইসব কাজ করেছে? 6 লাখ টাকা আর প্যারিসে চাকরি, সেই কারণে দুটো নিষ্পাপ মানুষকে মেরে ফেলল। ইন্স্যুরেন্স কেন করলাম মানে? হরিশের বেনিফিটের জন্য করিয়েছি। আফটার অল ওকে আমি অ্যাডপ্ট করছিলাম। আপনি কি বলছেন স্যার? আপনি এরকম বাজে এলিগেশন কি করে আনতে পারেন যে আমি নিজের ছেলেকে ইন্স্যুরেন্সের টাকার জন্য খুন করিয়ে দেব? স্বাতী মেহরা, ভুল ধারণা করেছো তুমি এবং সেই সঙ্গে সানিও, যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে লুকিয়ে থাকার জায়গা পাওয়ার পর ইন্ডিয়াতে তোমরা যা খুশি করবে আর আমরা তোমার কাছে পৌঁছতে পারবো না। ও শাট আপ! অনেক কথা শুনেছি আমি। তোমার এইসব কথা, এইসব এলিগেশন আমার উপর কোনো এফেক্ট ফেলবে না, বুঝলে? অলরাইট? একদম হুমকি দেবে না। এটা হুমকি নয়, এটা আবহাওয়ার খবর তোমাদের দুজনের জন্যে। আবহাওয়া খুব খারাপ, এতটাই খারাপ যে তোমরা তোমাদের অ্যাপার্টমেন্টে লুকিয়ে বসে থাকো বা প্যারিসের কোনো মল বা হোটেলে লুকিয়ে থাকো। ঝড় আসছে, ঝড়, আর সেটা তোমাকে ওখান থেকে তুলে নিয়ে সোজা আমাদের কোর্টে এনে ফেলবে। তোমার বাবা বলেছিল যে সবকিছু ম্যানেজ করে নেবে। এই পুলিশ টুলিশ ওনার মুঠোর মধ্যে আছে। মনে হচ্ছে মুঠো থেকে সব বেরিয়ে গেছে। এই সবই ইডিয়েট শালা বিবেকের জন্য হয়েছে। হি ইজ সাচ অ্যান ইডিয়েট। তোমার মনে হয় ওরা এখানে পৌঁছতে পারবে? নো না, এখানকার ল আর ইন্ডিয়ান ল না না, মানে ওরা পৌঁছাবে না। আর বাবাকেও বেলে বাইরে বের করে আনবো। Madam Swati Mehra, ইয়েস অফিসার। your partner Sunny, is he inside the room? ইয়েস অফিসার। সুনীল, সুনীল। Officer, what do you want over here? You have to move with us, guys. What have been, officers? What have we done? What is the allegation? We have received a call from India regarding a murder, and all the evidence and proofs are against you two guys. প্রথমে লুক আউট নোটিশ জারি করা হলো, তারপর রেড কর্নার নোটিশ জারি, যাতে সোয়াতি আর সানির পালানোর সমস্ত প্ল্যান বানচাল হয়ে যায়। অবশেষে আমরা প্রফেশনাল অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করতে পেরেছিলাম, আর এদের দুজনকে প্যারিস পুলিশ গ্রেপ্তারও করে নেয়। আমরা এই কেসটাকে একেবারে শেষ পর্যন্ত নিয়ে যাব। আমরা সোয়াতি আর সানিকে প্যারিস থেকে ইন্ডিয়ায় আনানোর জন্য পুরো চেষ্টা চালাবো। আমরা আশা করছি এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা এই নিষ্ঠুর ভয়ঙ্কর ষড়যন্ত্রকে সফল হতে দিইনি। আমরা এরকম কিছু ঘটতে ভবিষ্যতেও দেব না। ক্রিমিনালস অপরাধ করার পর যখন অন্য কোথাও পালাতে চায়, তাদের একটা কথা জানা খুবই জরুরি, যে একটা পাসপোর্টে একটা ভিসাই লাগে, আর সেটা হলো শাস্তির ভিসা। এই পাসপোর্ট আর ভিসায় ক্রিমিনালের সমস্ত যাত্রা বা লকআপ বা আদালত সোজা জেলে পৌঁছয়। অপরাধীদের এটা জানা দরকার যে এটা ওয়ান ওয়ে ফ্লাইট, আর রিটার্ন করার জন্য বহু বছর অপেক্ষা করতে হয়। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.